তিনি লীগের আত্মীয়, বিএনপি জামাতের ঘনিষ্ঠ, ইউনূসের গ্যারান্টার, ভারতের নির্ভরযোগ্য, ইত্যাদি ইত্যাদি। আসলে জেনারেল ওয়াকার কার লোক? এই প্রশ্ন উঠলে নিরপেক্ষ জাতীয়তাবাদী অবস্থান থেকে সকলেই এক বাক্যে বলবেন তিনি দেশপ্রেমিক সেনাপ্রধান, তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লোক। এর প্রতি উত্তর হলো, যে কোনো প্রজাতন্ত্রের কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শপথ গ্রহণকারী, অর্থাৎ করতে বাধ্য। এটা কোনো এক্সট্রা অ্যাচিভমেন্ট নয়। আসসালামু আলাইকুম, লিডস নিউজে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটি প্রখ্যাত লেখক কলামিস্ট মঞ্জুরুল হকের লেখার উপর ভিত্তি করেই করব। অসাধারণ একটি লেখা লিখেছেন জনাব মঞ্জুরুল হক। আমি অনেক বছর ধরে তার লেখাগুলো পড়ছি, তার পলিটিক্যাল বিশ্লেষণগুলো অসাধারণ হয়। আমি সাধারণত কোনো লেখা হুবহু উপস্থাপন করি না, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু সম্ভব বিশ্লেষণ করি। আমার ভুল ত্রুটি হয়তো হয়, কিন্তু আমার আলোচনার উদ্দেশ্য কাউকে খাটো করা নয়, কাউকে অহেতুক বিতর্কিত করাও নয়। আমার সম্মানিত দর্শকদের অনেকেই আমার মতের প্রশংসা করেন, অনেকে আবার সমালোচনাও করেন। আমি সেই সমালোচনা থেকে শিখতে চেষ্টা করি, কখনোই মন খারাপ করি না। বুকে হাত দিয়ে বলতে পারি, আমার আলোচনার গভীর বিন্দুটি হলো দেশের প্রতি আমার প্রেম, দেশের প্রতি আমার টান, ভালোবাসা এবং দায়িত্ব। সর্বোপরি আমি চাই আলোচনায় উত্থাপিত বিষয়টি এটি নিয়ে যেন কোনো বিতর্ক থাকলে, মিথ্যা থাকলে সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তা শুধরে দেন আমাকে, বা যেখানে ঘটেছে সেখানে, অর্থাৎ সম্ভব হলে প্রয়োজনীয় প্রতিকারের ব্যবস্থাও তারা করেন। এটি আমার একটি লক্ষ্য থাকে। সম্মানিত দর্শক, আমরা যদি এখন একটু শুরু করি। গত 5 আগস্ট কারফিউ ব্রেক করে গণভবন ঘিরে শেখ হাসিনাকে হত্যা করতে উদ্যত মবকে প্রতিহত করতে আদেশ দেননি ওয়াকার, বরং এসএসএফ সরিয়ে নিয়েছেন। এভাবেই শুরু করেছেন জনাব মঞ্জুরুল হক। এর আগে 3 আগস্ট দরবার বৈঠকে সিদ্ধান্ত নেন সেনারা ছাত্রদের উপর গুলি চালাবে না, অর্থাৎ অভ্যুত্থানকারীদের পক্ষ নিলেন সেনাপ্রধান। 4 আগস্ট মধ্যরাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী মানে তৎকালীন পুলিশের প্রধান, সেনাপ্রধানও গণভবনে ছিলেন। তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করছিলেন, জেনারেল ওয়াকার, কিছুই হবে না, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেছিলেন, আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায়। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন? তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন। সম্মানিত দর্শক, এই ঘটনাগুলো গত 11 মাসে অসংখ্যবার আপনারা শুনেছেন। আজকে একটি কম্প্যাক্ট লেখার মধ্য দিয়ে সেনাপ্রধানকে আসলে আমরা একটু চিনতে চেষ্টা করব। মঞ্জুরুল হক বলছেন, সেই তিনিই কিছুক্ষণ পরে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর ফোন পেয়ে তাদের কথা মতো শেখ হাসিনাকে 45 মিনিটের মধ্যে তৈরি হতে বলে হেলিকপ্টার, ক্রু সহ সামরিক বিমানের ব্যবস্থা করে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছানোর ব্যবস্থা করেন। অর্থাৎ তিনি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং ভারতের অনুরোধ মেনে তাদের বুটবুকেও থাকলেন। এটি মঞ্জুরুল হকের ব্যাখ্যা। 5 আগস্ট তিনি ঘোষণা দিয়ে জাতির দায়িত্ব কাঁধে তুলে নিলেন। এটি আমরা সকলেই দেখেছি, শুনেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে সবার আগে ডাকলেন জামাতকে, জামাতের নাম উচ্চারণ করলেন তিনি। এটি তার ভাষণেও তিনি বললেন। এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবার তিনি অভ্যুত্থানকারীদের সিংহভাগ ইসলামিস্টদের পক্ষ নিলেন, বলছেন মঞ্জুরুল হক। 8 আগস্ট মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় রিসিভ করেছেন তিনি। প্রেসিডেন্টকে দিয়ে অন্তর্বর্তী সরকারের যাবতীয় ফর্মালিটিস, যা যা কাজ, সেগুলি তিনি সম্পন্ন করেছেন, করিয়েছেন। ইউনূসকে কনভিক্টেড এটি বলেছেন তিনি। এই বিতর্ক বাজারে আছে। তা সত্ত্বেও ইউনূসের ব্যক্তিগত পছন্দের লোকজন নিয়ে গড়া সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে ইউনূসের পক্ষ নিয়েছেন। তারপর থেকে তিনি সরকারের সকল কাজের সমর্থন দিয়েছেন। এটি আমরা দেখেছি। এটি একজন সেনাপ্রধানের কাজ। ঠিক আছে, তিনি সুসম্পর্ক রেখেছেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকার পরও তার চোখের সামনে দেশে একের পর এক চলছে অভূতপূর্ব মব ভায়োলেন্স। তিনি কিছুই করেননি, করতে পারেননি। সারা দেশে লীগ সহ 14 দলের নেতা কর্মীদের হত্যা, জখম, গ্রেফতার, জেল জুলুম ইত্যাদি দেওয়া হয়েছে। তিনি সেগুলো প্রত্যক্ষ করেছেন। অর্থাৎ ন্যায় বিচারের জায়গা থেকেও তিনি মুখ খোলেননি, ভূমিকা রাখেননি। এটি হয়তো তিনি বলতে চেয়েছেন।
15 আগস্টের পর বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে শুরু করে সারা দেশে মুক্তিযুদ্ধের, স্বাধীনতার, সেকুলারিজমের প্রতীক সকল ভাস্কর্য, মুরাল, মূর্তি, অবকাঠামো ধ্বংস করায় কোনো বাধা দিলেন না জেনারেল ওয়াকার। কোথাও কোথাও সেনা সদস্যরাও এসব ভাঙচুরে সামিল হয়েছেন, এটি আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি। তবু নির্বিকার থেকেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এসবের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে চাওয়া রেডিক্যাল ইসলামিস্টদের নতুন বন্দোবস্তকে সমর্থন দিয়েছেন। দেশের সার্বিক অবস্থা যখন চরম নৈরাজ্যিক ও ফ্যাসিবাদী হয়ে উঠেছে, তখন তিনি 26 ফেব্রুয়ারি বা 25 ফেব্রুয়ারি হতে পারে, প্রাক্তন সেনা কর্মকর্তাদের ভাষণে তিনি দৃঢ়ভাবে বললেন, আই হ্যাড এনাফ ইজ এনাফ। নিজের বিবেক জাগ্রত করার এই আশাবাদ তিনি তখন হঠাৎ করে শোনালেন, যাতে অনেকের প্রতীয়মান হয়েছে তিনি সরকারের এসব কর্মকাণ্ড সমর্থন করছেন না। এরই মধ্যে তাকে এবং প্রেসিডেন্টকে একাধিকবার সরিয়ে দেওয়ার ইউনূস সরকারের উদ্যোগের খবরও কিন্তু নানান মাধ্যমে ছড়িয়েছে, শোনা গেছে। তার বিরুদ্ধে মিলিটারি কুয়ের আলামত তিনিও নাকি দেখেছেন এবং বাইরে এটি নিয়ে গুজব গুঞ্জন কিন্তু আমরা শুনেছি। তবু তিনি ওই পরিস্থিতিতে, ওই প্রেক্ষাপটে আমেরিকা, কানাডা সফর করে আসলেন, তারপর গেলেন রাশিয়ায়। মনে হলো সবকিছু ঠিক আছে। তার কারণ কি? কারণ তিনি ভারত রাশিয়া অক্ষ শক্তির উপরে নির্ভরশীল, এমনটাই জনমনে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। জেনারেল ওয়াকার রাশিয়ায় থাকাকালে আমরা কি দেখলাম? প্রফেসর ইউনূস মোহাম্মদ খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিলেন। এই উপদেষ্টার প্রথম অ্যাসাইনমেন্ট যেন হয়ে দাঁড়ালো জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া। এরও কিছু আলামত, এরও কিছু গুজব গুঞ্জন আপনারাও শুনেছেন, আমরাও দেখেছি। তার উপাদান হিসেবে এনসিপির লোকজন, এবি পার্টির নেতা তাকে বিশ্রী ভাষায় কটূক্তি করলো, তাকে বলল পেট মোটা, বলল সেনাবাহিনীকে নিয়ে কটু কথা বলল, সেনা নিবাস উড়িয়ে দেওয়ার মতো কথা বলল। কিন্তু তারা চুপ, কোনো কিছুই তারা গায়ে মাখলেন না। সেনাবাহিনী যখনই কোনো মব বা কোনো একটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য গেছে, উপস্থিত জনতা বা তরুণরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে, কোনো কিছুরই কিন্তু কোনো প্রতিকার তিনি করেননি। যাই হোক, আইএসআই পন্থী ফেলো লেফটেন্যান্ট জেনারেলকে দিয়ে তার বিরুদ্ধে কু করানোর চেষ্টা হলো, এমনটাও আমরা শুনেছি গুঞ্জন। আগাম গোয়েন্দা রিপোর্ট পেয়ে গিয়েছিলেন বলে রক্ষা, তিনি তার ক্ষমতা সুসংহত করতে পেরেছেন, এমনটা এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরেই তিনি সেনা সদরে দরবার ডেকে 10টি পয়েন্ট উল্লেখ করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করলেন। বিশেষ করে রাখাইন করিডোর, সেন্ট মার্টিন, চট্টগ্রাম বন্দরের লিজ, নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলটিমেটাম দিলেন এবং বললেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। নতুন বছরে নতুন সরকার তিনি দেখতে চান। তার কণ্ঠ, তার ভাষা, তার বাক্য, তার দৃঢ়তা দেখে সবাই মনে করেছিল এতদিনে জেনারেল ওয়াকারের ঘুম ভেঙেছে, এবার তিনি যে কোনো সময় জরুরি আইন জারি করে ক্ষমতা হাতে নেবেন। দুঃখজনক হলেও সত্য, বিস্ময়করভাবে ওই সময়টিতে দেশের সাধারণ মানুষ চেয়েছিল বা তাদের প্রত্যাশার মধ্যে ছিল জেনারেল ওয়াকার যেন রাষ্ট্র ক্ষমতা হাতে তুলে নিয়ে দেশটাকে বাঁচান। সাধারণ মানুষ এমনটাই একটা আতঙ্কের মধ্যে অবস্থান করছিল। এরপর কয়েকদিন ধরে আমরা কি দেখলাম? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূস আছেন, কাজ করছেন, বাস করছেন, সেখানে এবং সেনা দপ্তরে ঘন ঘন কিছু মিটিং হলো। মনে হলো ইউনূস সরকার যে কোনো সময় পড়ে যাবে। ঠিক এই সময় প্রফেসর ইউনূস পদত্যাগ নাটক করে গোটা পরিস্থিতি ফের নিজের দখলে নিয়ে নিলেন। এটিও আপনারা প্রত্যক্ষ করেছেন। ওই সময় সকল রাজনৈতিক দল সরকারের এই নাটক বুঝতে পেরেও কেন যেন দৃঢ় সমর্থন জানালো। জামাত, এনসিপি বাদে বিএনপি সহ অন্য সব দল বলল ডিসেম্বরে নির্বাচন হতে হবে। সেটা যে ডিসেম্বরে পালিত হবে না, উনি যে এই কথাটি রাখবেন না, এটা বিএনপি হয়তো জানতো, অন্য দলগুলো হয়তো বুঝতো, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। তারপর জেনারেল ওয়াকারের ডিসেম্বরের নির্বাচন যে দাবি তিনি করেছেন, যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, এটিকে আসলে কোন দল সমর্থন করেছে এটি আমরা দেখিনি। অর্থাৎ এই বাউটেও প্রফেসর ইউনূস জয়ী হয়েছেন। তাহলে
এটা কি বলা যায় যে তিনি শেষ বিচারে প্রফেসর ইউনূসের লোক? এই প্রশ্নের আগে দ্রুত দেখে আসা যেতে পারে 21 মের পরবর্তী ঘটনা প্রবাহ। 21 মে একটি উল্লেখযোগ্য তারিখ, আপনারা জানেন যে অফিসার্স অ্যাড্রেস তিনি করেছিলেন। যাই হোক, সেনাপ্রধানের তীব্র জ্বালাময়ী ভাষণের পর যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোহাম্মদ ইউনূসের দফায় দফায় বৈঠক। ইউনূসের সঙ্গে বৈঠক সেরেই আবার জামাতে ইসলামীর নেতারা ওই দিনই রাতে ছুটেছেন সেনাপ্রধানের ডাকে বৈঠক করতে সেনানিবাসে, যেটা আসলে অভূতপূর্ব। কারণ যারা সেনাপ্রধানের রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে চিৎকার করেছেন, যারা এটি প্রোপাগান্ডা হিসেবে ছড়িয়েছেন, তারা এবার চুপ হয়ে গেলেন। কারণ জামাতের বৈঠকের খবর প্রকাশ হলো না, কিন্তু 2 দিনেও এটি অনেক পরে জানা গেল। যাই হোক, ইউনূসের পদত্যাগ নাটক শেষ হলো সকল দলের সমর্থন পেয়ে। ইউনূস বললেন, আমি পদত্যাগ করছি না। মনে মনে হয়তো এটি তিনি চেয়েছিলেন। জেনারেল ওয়াকার অফিসার্স অ্যাড্রেসে 21 মে আলটিমেটাম দিয়ে মনে করলেন ডোজটা বোধহয় করা হয়ে গেছে, সেজন্যই ড্যামেজ কন্ট্রোল করতে জামাতের সঙ্গে তিনি বৈঠক করেছেন। ওই যে যমুনা থেকে সেনা ভবনে গিয়ে, সেনা নিবাসে গিয়ে তারা যে বৈঠকটি করলো, তিনি কিন্তু বিএনপির সঙ্গে বৈঠক করলেন না, বিএনপিকে ডাকলেন না। মনোযোগ দিয়ে খেয়াল করবার মতো একটি বিষয়। এরপর ওয়াকার আবারও সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। এবার অন্য এক সেনাকর্তা প্রেস ব্রিফিং এ যা বললেন তার সঙ্গে ওয়াকারের 21 মের বক্তব্যের খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না। আইন করে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত সচিব কর্মকর্তাদের খেদিয়ে ছাত্রদের মধ্য থেকে কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রশাসন চালানোর প্ল্যান, এটা শুনলাম আমরা। লীগ আমলের চাকরিতে যোগ দেওয়া সেনাকর্তাদের চাকরিচ্যুতির প্ল্যানের কথাও শোনা গেল। সচিবালয় বিক্ষুব্ধ, শিক্ষকরা মাঠে। নজিরবিহীনভাবে আমরা দেখলাম প্রধান বিচারপতি সাক্ষাৎ করলেন প্রফেসর ইউনূসের সঙ্গে তার বাসভবনে। এরপরই ওই দিনই দেখলাম জামাতের নেতা এটিএম আজহার বিশেষ আদালতে ফাঁসির দণ্ড মওকুফ পেয়ে জেল থেকে বেরিয়ে এলেন। কার্যত জামাত আবারও নিশ্চিত করলো তারাই এখন রাষ্ট্র ক্ষমতায়। এই ডামাডোলের মধ্যেই প্রফেসর ইউনূস নিশ্চিন্তে গেলেন জাপান সফরে। কারণ ওই সময় এমন আলোচনা হচ্ছিল দেশের এই অবস্থায় প্রফেসর ইউনূস জাপান যাবেন কিনা, কেন যাবেন, এত গুরুত্বপূর্ণ কিনা, কিন্তু তিনি গেছেন। এরই মধ্যে বিভিন্নভাবে সরকার ও ওয়াকারকে ইসলামিস্টরা বুঝিয়ে দিল তারা সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত, কিন্তু সেনাবাহিনী নিশ্চুপ। ওয়াকারের মব চলতে দেওয়া হবে না ঘোষণার পরও সারা দেশে মব ভায়োলেন্স চলছে। এটি আমার কথা নয়, আপনারাই প্রত্যক্ষ করছেন। অবশ্য কয়েকজন জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে সেনাপ্রধান দেখিয়েছেন তিনি মব চলতে দেবেন না, এই প্রতিজ্ঞার উপরে তিনি অটল আছেন। কিন্তু বাস্তবতা হলো রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সদর্পে মব ভায়োলেন্স চলতে লাগলো, এখনো চলছে। ওয়াকার এসব ঠেকাতে পারছেন না, হয়তো চেষ্টাও করছেন কিনা এই প্রশ্নটিও কিন্তু উঠেছে। এর মধ্যে মব ভায়োলেন্স হলো প্রাক্তন সিসি বীর মুক্তিযোদ্ধা কে নুরুল হুদার নামে মামলা দিয়ে তাকে গ্রেফতারের আগে স্বেচ্ছাসেবক দলের লোকজন জুতাপেটা করলো, জুতোর মালা গলায় পরিয়ে দিল। কেউ কিছু বলল না, দায় সারা কিছু বিবৃতি দেওয়া হলো কোন জায়গা থেকে। সর্বশেষ সরকারি মব কোথায় হলো শুনুন, বিজয় সরণিতে সেনাবাহিনীর বানানো স্বাধীনতার মুরালগুলো সেনাবাহিনীর সমর্থনে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। সেখানে নাকি অন্য কোনো একটা মিনার তৈরি হবে। লেখাটিতে মঞ্জুরুল হক সম্ভাব্য কনক্লুশন টেনেছেন এভাবে, বলছেন মোহাম্মদ ইউনূস আমেরিকান ডিপ স্টেটের মনোনীত পাপেট। ডিপ স্টেট কি শুধু একদল সুবিধাভোগী সিভিলিয়ানকে এনে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে পারে কোনো সেনা সমর্থন ছাড়া? না, পারে না। সুতরাং ইউনূসকে বসানো, তাকে দিয়ে ডিপ স্টেটের পারপাস সার্ভ করার সকল প্ল্যানে ওয়াকারকেও তারা আমলে রেখেছে, এমনটি তিনি মনে করছেন, এবং এটা অনেকটা যুক্তিসঙ্গত। এবং ধারণাটা কি? ধারণাটা হচ্ছে এরকম যে ওয়াকার সামলাবেন ইন্ডিয়া, রাশিয়া, চীন, পাকিস্তান লবি, আর ইউনূস সামলাবেন পশ্চিমা বিশ্বের লবি। এই দুই গ্রুপের সঙ্গে দৃশ্যত বিবাদ থাকলেও দিন শেষে তাদের মধ্যে কোনো বৈরিতা নেই, অর্থাৎ জেনারেল ওয়াকার এবং প্রফেসর ইউনূসের মধ্যে কোনো বৈরিতা নেই, কোনো দূরত্ব নেই। প্রফেসর ইউনূস ভারতকে খুঁচিয়ে পাবলিক
সেন্টিমেন্ট উস্কে দিয়ে ধর্মীয় জাতীয়তাবাদের কার্ড খেলে নির্বাচন অনিশ্চিত করে ডিপ স্টেটের অসমাপ্ত কাজগুলো করবেন মোটা টাকার বিনিময়ে। সেটাকে কভার আপ করবেন জেনারেল ওয়াকার, ভারতকে আস্থায় রেখে ভারতের সেনাপ্রধানের সঙ্গে সুসম্পর্ক ধরে রেখে বা বজায় রেখে। অর্থাৎ নির্বাচন যত পেছাবে ততই কিন্তু জামাতের লাভ। তারা এখন যেভাবে নেপথ্যে থেকে পুরো সরকার চালাচ্ছে সেভাবেই চলবে। নির্বাচন যত পেছাবে ততই বিএনপি ধ্বংস হতে থাকবে। মঞ্জুরুল হকের ব্যাখ্যাটি উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু চাঁদাবাজি আর আঞ্চলিক ক্ষমতা দখলেই চুপ থাকতে হবে বিএনপিকে। তিনি বলছেন যে আজহার খালাস পায় অথচ ইশরাকের মেয়র নিয়োগ আটকে যায়। বিএনপি এটি নিয়ে টু শব্দ করে না, চুপ করে যায়। প্রশাসনের সকল সেক্টরে জামাতের লোকজন বসে গেছে, এটি সকলেই জানে। যতটুকু বাকি আছে তা সম্পন্ন হবে সরকারি চাকরি বিধির নতুন আইন জারি হলে, সেটি এখন দেখার অপেক্ষায় রয়েছে আমরা। জেনারেল ওয়াকার ভারতের লোক নন, লীগের লোক নন। মানে চমৎকার ব্যাখ্যা তা তিনি দিয়েছেন। কে একমত হবেন, কে দ্বিমত হবেন, এটি যার যার ব্যাপার। কিন্তু আমি একটি মত তুলে ধরছি, আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা সেটি ব্যাখ্যা সহ দেবেন, এই অনুরোধটুকু করতে পারি। আমি আবারও বলছি, জেনারেল ওয়াকার লীগের লোক নন, ভারতের লোক নন। বেগম খালেদার সঙ্গে বৈঠক তিনি করেছেন, চিকিৎসা শেষে বেগম খালেদা যখন দেশে ফিরেছেন তাকে রাষ্ট্রীয় প্রটোকল দিয়েছেন, সেনা প্রহরায় বিমান থেকে নামানোর ঘটনা সব মিলিয়ে এগুলো তিনি করেছেন। তা সত্ত্বেও এটা বলবার উপায় নেই তিনি বিএনপির খাস লোক, কারণ তিনি বিএনপির লোক নন। তাহলে তিনি কার লোক? কার্যত তিনি এবং ইউনূসের স্বার্থের মধ্যে মোটা দাগে কোনো পার্থক্য নেই, যেটি আমি একটু আগেই বললাম। তিনি এবং ইউনূস দৃশ্যত মুখোমুখি অবস্থানে আছেন দেখলেও কার্যত দুজনের স্বার্থ এক এবং অভিন্ন। দুজনেই ডিপ স্টেটের প্রিয় পাত্র বলে মনে করছেন মঞ্জুরুল হক। ওয়াকার বহুবার বলেছেন তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। কথাটি বারবার প্রচার করার কারণটা কি? রাজনীতিতে শেষ বলে কিছু নেই, ভ্যাকুয়াম বলেও কিছু নেই। কারো মৃত্যুতেও কোনো কিছু খালি থাকে না, কারো চলে যাওয়াতেও কোনো কিছু শূন্য থাকে না। এটি আমরা দেখেছি গত 54 বছরে। সেনাবাহিনীতে তার সুদীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি 9ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং অর্থাৎ জিওসি এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনা সদরের সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্ম ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি রাজনীতির হাতিঘোড়া, উজির নাজির, বাঘ ভাল্লুক সবাইকে কিন্তু তিনি দেখেছেন, তিনি সমঝেছেন, বুঝতে পেরেছেন। তাই নতুন করে আর অন্য কিছু এখানে কুকিং হতে পারে না। মঞ্জুরুল হক উপসংহার টানছেন এভাবে, দেখুন, মনোযোগ দিন প্রিয় দর্শক। বলছেন হিউম্যান ফিলোসফির অন্যতম কাঙ্ক্ষিত লক্ষ্যের নাম ক্ষমতা। সেটা যদি রাষ্ট্র ক্ষমতা হয় তাহলে এর সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলে না। গত 30, 35, 40 বছর ধরে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যারা জানেন, চেনেন, তারা একমত হবেন যে তিনি ক্ষমতা প্রত্যাশী। পাকিস্তানের আদলে গড়ে ওঠা বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ কর্তারা সবসময় যে রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী সেটা এদেশে অনেকবার প্রমাণিত হয়েছে। যখন হয়নি সেটা সুযোগের অভাবে, সাহসের অভাবে। ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন পেশাজীবী সংগঠনের তীব্র অসহযোগ আন্দোলন, বিএনপির অসহযোগিতা, ভারতের স্যাংশন, আমেরিকার চুপ থাকা, গুরুত্ব দিয়ে শুনবেন, এবং ইউরোপীয় ইউনিয়নের সাহায্য না করার পরও প্রফেসর ইউনূসের সরকার টিকে আছে কার বলে, কার সাহসে, কার সমর্থনে? পুলিশ, আমলা, আদালত এদের সাহায্যে? মোটেই নয়। তিনি টিকে আছেন জেনারেল ওয়াকারের দয়ায় কিংবা প্রতিশ্রুতি বলে। ওই যে ডিপ স্টেট যদি এক হয়ে থাকে তাহলে সেই প্রতিশ্রুতি বলে। একবার তিনি বিবেক তাড়িত হয়ে দেশ রক্ষার জন্য ফুঁসে ওঠেন, আবার ঘুমিয়ে পড়েন। অথচ রাজনীতির পড়তে পারা মানুষগুলো জানেন জেনারেল ওয়াকার সমর্থন তুলে নিলে মোহাম্মদ ইউনূসের সরকার এক মুহূর্ত টিকবে না। অপমানিত, অবহেলিত, ব্রাত্য হয়েও তিনি ধৈর্যের পরাকাষ্ঠা। কারণ ওই যে বললাম, তাকে অপমান করা হচ্ছে, সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে, প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে, যাচ্ছে তাই ভাষায় সমালোচনা করা হচ্ছে। মানে যাদের সেনাবাহিনীকে নিয়ে দুটো কথা বলবার সাহস হওয়ার কথা নয়, তারাও আঙুল তুলে আঙুল নাচিয়ে কথা বলছে। যাই হোক, তিনি সহ্য করছেন। এসব কারণেই উপসংহারটি তিনি এভাবেই টেনেছেন।
প্রিয় লেখক মঞ্জুরুল হক। সুতরাং পূবাকাশ রাঙা দেখলেই ভোর হয়েছে ভাবার কোনো কারণ নেই, ভোর হতে আরো অনেক বাকি বলে তিনি মনে করেন। তিনি বলছেন, ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীরা যদি মনে করেন তিনি যেহেতু নেত্রীকে প্রাণে বাঁচিয়েছেন, মানে জেনারেল ওয়াকার 5 আগস্টের কথা বলছেন, সেই তিনিই একদিন নেত্রীকে এনে ক্ষমতায় বসিয়ে উপকারের প্রতিদান দেবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা এই ধরনের থাম্বনেইল সর্বস্ব, টাইটেল সর্বস্ব অনেক ভিডিও কন্টেন্ট কিন্তু দেখতে পাই। আর বিএনপি তাদের হাতে হারিকেন ধরিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিএনপির রাজনীতি কবে বুঝবে যে তারাও ইতিমধ্যে কারো কারো খেলার পুতুলে পরিণত হয়েছে। যত দ্রুত তারা বুঝবে, দেশের মঙ্গল, দেশের রাজনীতির মঙ্গল, দেশের মানুষের মঙ্গল। অনেক বড় হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি। এবং কারো কোনো বক্তব্য থাকলে, কারো কোনো ধরনের চিন্তা থাকলে শেয়ার করবেন, আমরা সেটিকে নিয়েও কথা বলবো। এটি একজন প্রথিতযশা লেখকের, একজন কলামিস্টের চিন্তা। এর মধ্যে মত দ্বিমত থাকতেই পারে, আমরা সেটি আলোচনায় আনবো এবং আলোচনা করব। কেউ কারো বিরুদ্ধে কুৎসা রটনা করব না, কাউকে ট্যাগ লাগাবো না, আমরা সত্যের সঙ্গে থাকতে চেষ্টা করব। সরকারের প্রতি আমার একই আবেদন থাকবে, এর মধ্যে সত্য থাকলে সেটি স্বীকার করুন, সত্য না থাকলে সেটিও আপনারা আপনাদের ব্যাখ্যা বা বয়ানে বলুন। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।